হাতে কাটা সেমাই পিঠা বা সেওই পিঠা অনেকেই আছেন বানাতে পারেন না, তো কি করে ফ্রোজেন করে রেখে 2-4 থেকে 6 মাসেরও বেশি সময় রেখে রান্না করে খেতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সাপ্তাহিক বাজারের ব্লগ ভিডিও, যদিও আগের যে মাছগুলো এনেছিল সেগুলো এখন পর্যন্ত শেষ করতে পারিনি, তার মধ্যে আবার এতগুলো ছোট মাছ নিয়ে এসেছে, পাশাপাশি মাংস। উপর দিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে সবগুলো মাছ হয়তো অনেক বেশি ছোট ছোট হবে। তো আস্তে আস্তে করে আমি বাজারগুলো নামিয়ে নিব। আর নিয়ে এসেছে এই যে মাংসগুলো একটু বেশি কম হলে কোনো সমস্যা হয় না, কারণ ফ্রোজেন করে রাখলে তো কোনো প্রবলেম নেই। কিন্তু ছোট মাছগুলো কিন্তু অত বেশি দিন ফ্রোজেন করে রাখলে খেতে বেশি ভালোও লাগে না। এগুলো হচ্ছে চান্দা মাছ। অনেক সময় আপুরাই ছোট চান্দা মাছ যখন আনে আর আমি যখন রান্না করি প্রায় সময় কমেন্ট করে যে এই মাছগুলো কিভাবে কাটি। চান্দা মাছগুলো যদি ছোট হয় তখন কিন্তু আর কাটার প্রয়োজন হয় না। এগুলোকে বলে হচ্ছে গুলে মাছ। তো আপনার এলাকায় এগুলোকে কি মাছ বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে দেখে মনে হচ্ছিল টাকি মাছ, আবার কখনো মনে হচ্ছিল বাইন মাছ। টাকি মাছের মতন হচ্ছে ওদের মাথাটা, আর এর সঙ্গে কিছু ছিল চিংড়ি মাছ, একদম নদীর চিংড়ি। কি সুন্দর চিংড়ি মাছগুলো, একদম এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে, এত সুন্দর ফ্রেশ চিংড়ি মাছগুলো। আর সবগুলো মাছ কিন্তু তাজা ছিল। পাঁচমিশালি মাছগুলো বরাবরই আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখান থেকে যে চিংড়ি মাছগুলো একটু বড় বড়, এগুলো আলাদা করে নিব। আর এই পাঁচমিশালি মাছ যেগুলো আনে আর কি বাজার থেকে আপনাদের ভাইয়া, বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। সবগুলো মাছই আমি বেছে নিব। আর এখানে এই যে চান্দা মাছগুলো এনেছিল সেগুলো একটু নামিয়ে নিব। চান্দা মাছের মধ্যে কিছু দেখা যাচ্ছে পুঁটি মাছ, টাকি মাছ, মানে এর মধ্যেও অন্যান্য মাছ রয়েছে। তো এত ছোট ছোট চান্দা মাছ, এগুলো দেখা যায় যে ভর্তা বা বড়া করেই খাওয়া হবে। ভর্তা করলে কিন্তু যখন পাটায় বা ব্লেন্ডার করা হয় তখন কাটাগুলো আর আস্ত থাকে না, যার জন্য এই মাছগুলোর কাটার প্রয়োজন হয় না। অনেক আপুরা আছেন খেতে পছন্দ করেন, হয়তো জানান থাকে না যে কিভাবে কাটবো, কিভাবে এত ছোট ছোট মাছ পরিষ্কার করব। তো সেক্ষেত্রে তেলে ভেজে নিলেই কিন্তু বাটার জন্য বা হচ্ছে ব্লেন্ডারের জন্য একেবারে উপযোগী হয়ে যায়, কোনো কাটার ঝামেলা থাকে না। ছোট যে পাঁচমিশালি মাছগুলো এনেছিল এখান থেকে আমি চিংড়ি মাছগুলো বাদে সমস্ত মাছগুলো একত্রে করে নিয়েছি, মানে আলাদা করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে দিয়েছি পরবর্তীতে যাতে লাউ দিয়ে রান্না করা যায়। আর এই যে মাংস নিয়ে এসেছে, এখানে প্রায় 4.5 কেজির মতন মাংস আছে। তো সবগুলো মাংস নামিয়ে নিব। আর একবারে যতটা রান্না করব আর যতটুকু রেখে দিব আলাদা করে প্যাকেট রেখে দিব। আলাদা আলাদা করে রেখে দিলে যেটা হয় পরবর্তীতে কিন্তু রান্না করার সময় এক একটা টোপলা নামিয়ে রাখা যায়। তো আমার হাতে যদি সময় থাকে আর আমি যদি একটু ফ্রি থাকি, সবসময় চেষ্টা করি আলাদা আলাদা করে প্যাকিং করে রাখার জন্য। অনেক আপুদেরই দেখি আমি বেশিরভাগ সময় যে যারা হচ্ছে বক্সের মধ্যে করে মাছ মাংসগুলো রাখেন। আমি কিন্তু কখনোই ওইভাবে রাখতে পারি না। আমার কাছে মনে হয় পলিথিনের মধ্যে করে রাখলেই ফ্রিজে অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখা যায়। তো সেই জন্য আমি দেখা যায় যে পলিথিনের মধ্যে করেই রেখেছি। মাছগুলো তুলে রেখে মাংসগুলো এই তো ভাগা করে নিলাম। এখানে 4টা ভাগ করে নিয়েছি। এক এক দিন রান্না করব। আজকে হয়তো যেটা রান্না করব সেটার পরিমাণ একটু বেশি থাকবে অন্য অন্য দিনগুলোর তুলনায়। আর এখন সময়ও নেই যে মাংসগুলো একেবারে কেটে রাখবো। তো যখন রান্না করব তখন কেটে রান্না করে নিব। মাংসগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, টাটকা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ কালারেই। কথা বলতে বলতে আমি কিন্তু এর মাঝে এমন না যে মাংস নিয়েই পড়ে আছি, অনেকগুলো কাজ করে নিয়েছি। পাশাপাশি কিছুটা গুলে মাছও কেটে নিয়েছি। আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে যেন আমি কিছু ছোট মাছ রান্না করি। আর ছোট মাছ বরাবরই আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো এই যে গুলে মাছগুলো কেটে নিয়েছি, খুবই তাড়াহুড়ো করে কাটা হয়েছে মাছগুলো। তো এরপরে এখানে দিয়েছি কিছু হচ্ছে কাঁচা ঝাল কুচি, আর একটু দিয়েছি রসুন আর জিরে একসঙ্গে ব্লেন্ড করা, কিছুটা কাঁচামরিচ, লবণ হলুদ দিয়ে এরপরে একটু তেল দিয়ে এটাকে হাতে মেখে দিব। কিছুটা সবজিও কেটে নিয়েছি এর মাঝে। সবজিগুলো হচ্ছে মাছ মাখানো হয়ে যাওয়ার পরে হাতে মেখে দেখা যায় ছোট মাছগুলো রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। ঠিক নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিব ধনেপাতা। মাছগুলো তো মেখে রেখেছি। আর এই যে এর মধ্যে কিছুটা বেগুন, সামান্য একটু মূলা আর হচ্ছে একটা আলু কেটে নিয়েছি। আর এটা একদম হাতে মেখে সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে এভাবে আমি বসিয়ে দিব। ছোট মাছগুলো আমার এভাবেই রান্না করা হয় বেশিরভাগ সময়।
আমি জানি সবাই অনেক ভালো রান্না করতে পারেন, তো অনেক নতুন সাংসারিক আপুরা আছেন যারা সংসারে যুক্ত হয়েছেন নতুন নতুন, তাদের জন্য কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো অনেক বেশি উপকৃত হয়, যেটা আমার সময়ও হয়েছে। আমি যখন নতুন নতুন সংসার করি বা সংসার শুরু করি তখন কিন্তু এরকম এত বেশি অনলাইনের যুগ ছিল না। ফোন দিয়েই কিন্তু সবার কাছ থেকে জেনে নেওয়া হতো যে এটা কীভাবে রান্না করব, ওটা কীভাবে রান্না করব। এর মাঝে মনে হলো যে আমি তো খুব ভালো হাতে সেমাই পিঠা কাটতে পারি না, মা এর জন্য কিছু পিঠা কেটে দিয়েছিল, সেগুলো রান্না করি। তো একদম দেখুন পিঠাগুলো কিন্তু ডিপ অবস্থাতে রাখা ছিল। আর এগুলো অনেকে আছেন যারা রান্না করতে গেলে বলেন যে আপু যখন দুধের মধ্যে দিয়ে একদম গলে যায়, একদমই গলবে না। যদি আপনি যখন পিঠাগুলো কাটার জন্য গুঁড়াটা রেডি করেন, ওই গুঁড়ার মধ্যে আতপ চাল আর সিদ্ধ চালটা মিশিয়ে তারপরে পিঠা তৈরি করেন, তখন কিন্তু আর একদম গলে যাবে না। আর এটা রান্না করতে হয় খুবই ঝটপট, এত সময় পর্যন্ত জ্বালানো যাবে না। দুধ ভালো করে আমি জাল করে নিয়ে এই যে এখানে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠা যেহেতু বরফে ছিল, মানে ডিপে ছিল, ওই অবস্থাতেই আমি দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বরফ একদম ছুটে গেছে। আলতো হাতে নাড়তে হবে, নাহলে পিঠাগুলো কিন্তু একদম ভেঙে যাবে। আর যখন বলক চলে আসবে তখন এর মধ্যে এই যে আমি গুড় দিয়ে আর একটু পানি দিয়ে জাল করে একটা গোলা তৈরি করে রেখেছিলাম, সেই গোলাটা দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে নিতে হবে। আর দুধের মধ্যে গুড় দেওয়ার পরে খুব বেশি জাল করা যাবে না, বেশি সময় 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম জাল করতে হবে। জাস্ট একটা বলক উঠবে এরকম টাইপের, না হলে কিন্তু দুধগুলো জমে যায় গুড় দেওয়ার পরে। দুধের খাবারে কখনোই এলাচ বা দারুচিনি এগুলো ব্যবহার করি না, সামান্য 1 চিমটি লবণ দিয়ে মিষ্টি টেস্ট করেই কিন্তু নামিয়ে নেওয়া। আর এই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না মোটামুটি শেষ। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।